মেডিকেল ভর্তি মামলা এবার কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে সরল এই মুহূর্তে মেডিকেল ভর্তি মামলা এবং আজ তার শুনানি ছিল। যে বেনজির ঘটনা আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে যে সংঘাত ঘটেছিল এই মেডিকেল ভর্তি মামলা নিয়ে, যার কারণে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট। এবং গত শনিবার যখন শুনানি পর্ব ছিল সেই সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে রায় দেওয়া হয়েছিল তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেয়া হলো এরপর কলকাতা হাইকোর্টে আর এই মামলার শুনানি চলবে না। সমস্ত মামলা সরল, মেডিকেলের ভর্তি মামলার বিষয় এবার সরল সুপ্রিম কোর্টে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজকে এই নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে স্থানান্তর হলো মেডিকেল ভর্তি মামলা। আমরা আবারও কথা বলবো, এই আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন মেডিকেল ভর্তি মামলা এবার কলকাতা হাইকোর্ট থেকে তা স্থানান্তর করা হলো সুপ্রিম কোর্টে। অর্থাৎ এরপর সুপ্রিম কোর্টেই এই মামলার শুনানি চলবে। 3 সপ্তাহ পর ফের মামলার শুনানি। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, কলকাতা হাইকোর্টে যে সংঘাত আমরা দেখেছিলাম দুই বিচারপতির মধ্যে, যার কারণে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছিল সুপ্রিম কোর্ট মেডিকেল ভর্তি মামলায়, আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলা সরলো এবার সুপ্রিম কোর্টে। কি বলবেন? দেখুন, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। সুপ্রিম কোর্টে হচ্ছে কি হাইকোর্টে হচ্ছে কি লোয়ার কোর্টে হচ্ছে সেই নিয়ে কিছু বলার নেই। তবে দুটো কথা বলবো। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবা যেভাবে উন্নত হয়েছে, যেখানে 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়, এত নতুন নতুন মেডিকেল কলেজ, নতুন ডাক্তার নিয়োগ, নতুন মেডিকেল সিট বাড়া, সমস্ত কিছু হয়েছে। এর মধ্যে যদি কোনো এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে, সেটা প্রমাণিত হলে আমাদের সরকার নিশ্চয়ই সেটা রেয়াত করবে না। কারণ আমাদের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কিন্তু তার সাথে সাথে আর একটা কথা বলবো, কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দীর্ঘদিন আগেই বিচারপতির পোশাক পরে প্রকাশ্যে মঞ্চ শেয়ার করছেন কমরেড নেতাদের সাথে, তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিষোদ্গার করা, শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জন দেওয়া, শাসক দলের মুখপাত্র বিরুদ্ধে বাজে কথা বলা, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা, তিনি আরো একবার এই ধরনের আচরণের মধ্যে দিয়ে প্রমাণ করে দিলেন যে তিনি বিচারপতি কম, কোনো একটা রাজনৈতিক দলের প্রত্যক্ষ কর্মী অনেক বেশি। তাই আমি আবার বলবো যে তিনি এসব ঘোমটার তলায় নৃত্য না করে তিনি প্রকাশ্যে রাজনীতিতে নামুন, নির্বাচনে লড়ুন। মানুষ যদি তাকে জয়ী করে, আমি সবার আগে তাকে গিয়ে স্যালুট করে আসি। আপাতত ধন্যবাদ আপনাকে। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। আর এই মুহূর্তের যে বড় খবর আপনাদেরকে আমরা দিচ্ছি, যে বেনজির ঘটনা আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে এবং সেই মেডিকেল ভর্তি মামলা সংক্রান্ত বিষয় এবার সরল সুপ্রিম কোর্টে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে সরাসরি হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই যে দুই বিচারপতির মধ্যে সংঘাত, সেই সংঘাতের প্রভাব কি কোথাও গিয়ে তাহলে এই মেডিকেল ভর্তি মামলাতেই পড়তে পারে, যার কারণেই কি এই মামলা সুপ্রিম কোর্ট সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, তেমনটাই কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? দেখো, এই মামলার বিষয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রকম পর্যবেক্ষণ দেয়নি। মামলাটি সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তর করেছে মাত্র বিশেষ বেঞ্চ। এবং বিশেষ বেঞ্চ আমাদের সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে এবার সরলো সুপ্রিম কোর্টে, কি বলবেন? দেখুন, কোন বেঞ্চে সরলো সেটা বড় কথা নয়। আমরা চাই এই তদন্ত, এই মামলার দ্রুত নিষ্পত্তি হোক। কারণ যেখানে চিকিৎসা ব্যবস্থার মতো এবং তার শিক্ষায় এ ধরনের দুর্নীতির অভিযোগ এসছে, সেটা অবিলম্বে তার তদন্ত হওয়া প্রয়োজন আছে আর মামলার নিষ্পত্তি হওয়ার প্রয়োজন আছে। বিচারের দীর্ঘসূত্রিতা কাম্য নয়। কোন বেঞ্চে তদন্ত হবে সে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ চায় অবিলম্বে প্রকৃত সত্য জানতে এবং প্রকৃত অপরাধীদের প্রতিষ্ঠিত করতে, যাদের মেধাকে প্রতারিত হয়েছিল তাদের সুবিচার পাইয়ে দিতে। কিন্তু এই মেডিকেল মামলারও পরিণতি যদি ডিএ মামলার মতো হয়, অনির্দিষ্টকালের জন্য এক
একটার পর একটা তারিখ দেখতে থাকে মানুষ, তাহলে কিন্তু সেটা খুব একটা সুখকর হবে না। অবশ্যই পুরো পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং তৃণমূল, কারণ তাদের আচরণ, তাদের সরকার পরিচালনার পদ্ধতি, তাদের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্যে আজকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে। রাজ্য কে পরিচালনা করছে? এখন তো পুরো রাজ্যের প্রশাসনিক প্রক্রিয়াটাই চলে গেছে সম্পূর্ণভাবে আদালতের হাতে। এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি কাম্য কোনো সুস্থ গণতন্ত্রে? এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এর থেকে রাজ্যকে বের করে আনতে হবে, আর সেই বের করে আনার একমাত্র পথ হচ্ছে এই বর্তমান সরকারটার বিসর্জন। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমরা আবারও যাব হাইকোর্ট চত্বর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যেমনটা বলছিলেন, দেখো, দুই বিচারপতির দ্বন্দ্বের বিষয়টি যখন উঠে এসছে সামনে একটি মামলাকে কেন্দ্র করে, আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে আগামী দিনে যদি এই মামলার বিচার কার্য যদি কলকাতা হাইকোর্টে হয়, তাহলে এই মামলা নিতে বা এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে যখন ডিভিশন বেঞ্চে যাবে, তখন বিচারপতিদের মধ্যে কিন্তু একটা সংশয় তৈরি হতে পারে। তার কারণ, এক বিচারপতি অপর বিচারপতি সম্পর্কে যে মন্তব্য করছেন, এবং সেক্ষেত্রে যে ইতিমধ্যে জানো এই মামলাকে কেন্দ্র করে নির্দেশ জারি হবার পরই কলকাতা হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ বিচারপতি সোমেন সেনের বেঞ্চ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ এই যে রোস্টার পরিবর্তন, তা কিন্তু এই মামলাকে কেন্দ্র করেই হয়েছে বলে মনে করছে আইনজ্ঞ মহল। এবং আজকে যখন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলে, সেই সময় কিন্তু বারংবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আদালতের কাছে বলেন যে এই ধরনের মামলা ফের দায়ের হচ্ছে নতুন করে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা যদি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি আবারও এই নির্দেশিকা জারি করতে পারেন নতুন মামলার ক্ষেত্রে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনু সিংভিও কিন্তু মন্তব্য করেন যে বিভিন্ন মামলাকে কেন্দ্র করে তিনি রোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন। অর্থাৎ এই মামলাগুলি সম্পূর্ণভাবে তার বেঞ্চ থেকে সরানোর যে আবেদন তারা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রোস্টার অব দ্য মাস্টার হচ্ছে যে হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ কলকাতা হাইকোর্টে কোন বিষয় কোন বিচারপতি তার বিষয়ের মামলাগুলি শুনবেন, তা কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরেই আস্থা রাখছে যে আগামী দিনে এই মামলাগুলির বিষয়বস্তু কোন বিচারপতি শুনবেন, তিনি তার হাতেই সেই বিচার ব্যবস্থা তুলে দেবেন। অর্থাৎ এ বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করল না। সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই মেডিকেল সংক্রান্ত মামলাগুলির বিষয়গুলি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে তাদের কাছে স্থানান্তর করল, এবং 3 সপ্তাহ বাদে যখন শুনানি হবে তার আগে প্রত্যেক পক্ষকে হলফনামার মাধ্যমে তাদের বক্তব্য জানাতে হবে। এবং যেটা মনে করছে আইনজীবী মহল, যে এই যে সংরক্ষিত আসনে যে শংসাপত্র নিয়ে যে মামলা দায়ের হলো এবং বিচার্য বিষয় রইল, তাতে কিন্তু এই যে সংরক্ষিত আসনে যে ভর্তির বিষয়টি তা কিন্তু থমকে দাঁড়ালো। অর্থাৎ যতক্ষণ না আদালতে এই মামলার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ভর্তির ক্ষেত্রে যে নির্দেশ, তার নির্দেশ কিন্তু কোনোভাবেই কার্যকরী হবে না। এবং সংরক্ষিত আসনে ভর্তির বিষয়ে যাদের ভর্তি বাতিল হয়ে গেছে, তাদের বিষয় কিন্তু বিষয়টিও কিন্তু এখন বিচার্য বিষয়ের মধ্যে হয়ে দাঁড়ালো। ফলে যেটা বলা যেতে পারে, মেডিকেলে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত বিষয়টি এখন সম্পূর্ণভাবে ঝুলে রইল সুপ্রিম কোর্টের হাতে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ, 5 বিচারপতির বিশেষ বেঞ্চ যখন এই বিষয়ে নির্দিষ্ট রায়দান করবে, তার উপরেই নির্ভর করবে মেডিকেলে সংরক্ষিত আসনের ভর্তির ভবিষ্যৎ। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং মেডিকেল ভর্তি মামলা এবার কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে।